ভারতকে দেয়া ট্রানজিট সুবিধার বিরোধিতা এবং টিপাইমুখবাদের বিরোধিতা করার জন্য 2012 সালে গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া উচিত। তার স্বাধীনতাকে আমি এই সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা। দ্বিতীয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র একটি আজ্ঞাবহ রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেল। আমার বাড়ির উপর দিয়ে আপনাকে রাস্তা দিব, একটি নতজানু পররাষ্ট্র নীতি হতে পারে বা ট্রিটি হতে পারে, চুক্তি হতে পারে। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর কুখ্যাত আয়নাগর থেকে মুক্ত হন অসংখ্য গুমের শিকার মানুষ, কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মিলেনি ইলিয়াস আলীর। তিনি জীবিত আছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত নিশ্চিত না। আজকের ভিডিওতে আমরা জানবো ইলিয়াস আলীর গুমের কারণগুলো আসলে কি ছিল। সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান এম ইলিয়াস আলী বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে যোগ দেন 1980 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র নেতা গুম হওয়ার আগ পর্যন্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। গণমানুষের এই নেতা ভারতীয় আগ্রাসনের বিরোধী ছিলেন সব সময়। ভারত বাংলাদেশ ট্রানজিট চুক্তির বিরোধী ছিলেন তিনি। 2012 সালে চ্যানেল আইয়ে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই ট্রানজিট চুক্তির বিরোধিতার কারণগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। কি ছিল সেই সাক্ষাৎকারে? সেই সাক্ষাৎকারে তিনি মূলত 5টি কারণ দেখিয়ে বাংলাদেশ ভারত যে ট্রানজিট চুক্তি এটার বিরোধিতা করেছিলেন। তার প্রথম কারণটি ছিল যে এই ট্রানজিট, যেটা সরকারকে ট্রানজিট বলছে, এটা আসলে কোনো ট্রানজিট নয়, বরঞ্চ এটা হলো যে করিডোর। দ্বিতীয় কারণ তিনি বলেছিলেন এই চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশকে তার চিরস্থায়ী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। তৃতীয় যে কারণ তিনি ব্যাখ্যা করেছেন সেটি হলো ভারত এই চুক্তি চায় কারণ তাদের স্বাধীনতাকামী যে 7টা রাজ্য আছে, যাকে আমরা সেভেন সিস্টার বলি, যাতে তারা যে কোনো ক্রাইসিস মোমেন্টে এই 7টা রাজ্যকে, স্বাধীনতাকামী 7টা রাজ্যকে দমিয়ে রাখতে পারে, তারা যাতে কোনোভাবে স্বাধীন না হয়। চতুর্থ কারণ হিসেবে তিনি বলছেন এই চুক্তির ফলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে না, বরঞ্চ ক্ষতির সম্মুখীন হবে। সর্বশেষ পঞ্চম কারণ হিসেবে তিনি বলছেন এই চুক্তি যদি বাংলাদেশ করে তাহলে বাংলাদেশ হবে একটি ব্যাটল ফিল্ড বা যুদ্ধক্ষেত্র। অর্থাৎ আমরা এবার বিস্তারিত এই 5টা কারণ নিয়ে আলোচনা করি। প্রথমত, সরকার যেটা বলছে ট্রানজিট চুক্তি, বাংলাদেশ ভারত ট্রানজিট চুক্তি, এটা আসলে ট্রানজিট চুক্তি না। এই কথাটাই তিনি সেই ইন্টারভিউতে বলেছিলেন। ট্রানজিট বলতে আমরা কি বুঝি? ট্রানজিট হলো 3 বা ততোধিক দেশের মধ্যে আন্তঃদেশীয় যোগাযোগ, অর্থাৎ যে চুক্তির আওতায় একাধিক রাষ্ট্র, ধরেন বাংলাদেশ হয়ে ভারত হয়ে ভুটান, কিংবা বাংলাদেশ হয়ে ভারত হয়ে নেপালে যে চুক্তিটা হবে, রোড ট্রান্সপোর্ট কিংবা আকাশ ট্রান্সপোর্ট কিংবা রেল ট্রান্সপোর্ট, নৌ ট্রান্সপোর্ট, যে কোনো কিছু হতে পারে, এইটাকে বলছে ট্রানজিট। আর করিডোর কাকে বলে? করিডোর হলো একটা স্বাধীন এবং সার্বভৌম দেশের ভূমি ব্যবহার করে দ্বিতীয় আরেকটা রাষ্ট্র তার ভূমি ব্যবহার করে তার নিজস্ব ভূমিতে যাবে। অর্থাৎ দ্বিতীয় যে কারণটা ইলিয়াস আলী বলছেন সেটা হলো ভারত এই ট্রানজিট চুক্তির মাধ্যমে বাংলাদেশকে তাদের চিরস্থায়ী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। দেখেন কিভাবে ভারতের আগ্রাসী মনোভাব, এটা আমরা জানি। ভারতের যে আধিপত্যবাদী নীতি, তারা শুধু বাংলাদেশ না, তাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এইগুলা সবগুলা দেশেই তাদের আধিপত্য বজায় রাখতে চায়। অর্থাৎ তারা একটা সুপ্রিম পাওয়ার হিসেবে এই সাউথ ইস্ট এশিয়ায় তারা রাজত্ব করতে চায়, এবং সেই ক্ষেত্রে তারা চায়নাকে টেক্কা দিতে চায়, এবং একই সাথে তারা পাকিস্তানকেও টেক্কা দিয়ে দমিয়ে রাখতে চায়। তো তারা সবসময় আধিপত্যবাদী মনোভাব রেখে আসছে। এবং আরেকটা কারণ, ভারত একটা হিন্দু আধিপত্যবাদী রাষ্ট্র। সাংবিধানিকভাবে যদিও তারা সেকুলার রাষ্ট্র, কিন্তু ভারতের বর্তমান যে সরকার বিজেপি কিংবা তার আগের সরকারও যারা ছিল, তারা আধিপত্যবাদী ছিল এবং সবসময় হিন্দু আধিপত্যবাদ বজায় ছিল। সেই হিন্দু আধিপত্যবাদী রাষ্ট্রেও কখনো চায় না যে তার পেটের ভিতরে বাংলাদেশ নামক একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র থাকুক, যেটা ভবিষ্যতে তার নিরাপত্তার জন্য হুমকি হইতে পারে। এবং এই ট্রানজিট সুবিধা আদায় করার মাধ্যমে তারা বাংলাদেশকে তাদের চিরস্থায়ী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। তৃতীয় যে কারণ ইলিয়াস আলী বলছেন সেটা হলো যে এই চুক্তির মাধ্যমে ভারত তার সেভেন সিস্টার স্বাধীনতাকামী যে 7টা অঙ্গরাজ্য, ত্রিপুরা,
মেঘালয়, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল এদেরকে দমিয়ে রাখতে চায়, এরা যাতে কখনো স্বাধীন হইতে না পারে। দেশভাগের সময় থেকে অর্থাৎ 1947 থেকে ভারতের এই 7টা রাজ্য তারা সব সময় স্বাধীন, নিজেদের আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং এই তাদের এই আন্দোলন সংগ্রামকে দমিয়ে রাখার জন্য ভারত মূলত এই বাংলাদেশের মধ্য দিয়ে এই ট্রানজিট করিডোর সুবিধাটা চায়, যেটাকে তারা ট্রানজিট বলছে। যাই হোক, তাদের এই 7টি রাজ্যের সাথে যোগাযোগ করার জন্য একমাত্র ওয়ে হলো চিকেন নেক, অর্থাৎ বাংলাদেশের পঞ্চগড় জেলার উপর দিয়ে এই জায়গায় 21 কিলোমিটারের বা 22 কিলোমিটারের একটা রাস্তা আছে, ছোট্ট একটা করিডোর আছে, এইটাকে বলতেছে চিকেন নেক। দেখতে অনেকটা মুরগির গলার মতো লাগে, এই জন্য এটাকে বলতেছে চিকেন নেক। এই চিকেন নেক দিয়ে তাদেরকে যোগাযোগ করতে হয়। দেখা যায় ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে যদি তারা নাগাল্যান্ড কিংবা মণিপুর কিংবা ত্রিপুরায় আসতে চায় তাহলে মোটামুটি 3 দিন অর্থাৎ প্রায় 48 ঘন্টা সময়ের বেশিও লাগে। সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশের মধ্য দিয়ে এই করিডোর সুবিধাটা পায় তাহলে তারা 8 থেকে 10 ঘন্টার মধ্যেই কলকাতা কিংবা দিল্লি থেকে তারা তাদের সেই হেল্পটা পৌঁছায় দিতে পারে। অর্থাৎ যদি এই স্বাধীনতাকামী 7টা রাজ্যের কোনো একটা ভবিষ্যতের কোন সময় তারা যদি স্বাধীন হইতে চায়, তারা যদি গৃহযুদ্ধে লিপ্ত হয় কিংবা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে লিপ্ত হয়, তাহলে তাদেরকে দমন পীড়ন করার জন্য বাংলাদেশের এই ভূমিটা তাদের হলো যে দরকার। চতুর্থ যে কারণ ইলিয়াস আলী বলছেন সেটা হলো এই চুক্তিটা একটা অসম চুক্তি। তিনি বলছেন যে এই চুক্তিটা একটা নতজানুর চুক্তি। নতজানুর চুক্তি এই জন্য বলছেন কারণ আপনি ধরলাম আমার দেশের ভূমি ব্যবহার করে আপনার করিডোর সুবিধা নিবেন, নেন, অসুবিধা নাই, কিন্তু এই চুক্তিটা তো একটা সমতা ভিত্তিক চুক্তি হতে হবে, একটা ন্যায্য চুক্তি হতে হবে। ভারত এই চুক্তি করার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে তারা যে রাস্তা ব্যবহার করবে, যে অবকাঠামো ব্যবহার করবে, সেই অবকাঠামো নির্মাণের জন্য তারা কোনো ব্যয় করবে না। তারা ব্যয় করবে না, তারা 1 টাকাও দিবে না, বরঞ্চ তারা দিবে ঋণ। অর্থাৎ বাংলাদেশ নিজের টাকা দিয়ে এই রাস্তা বানাবে, বানিয়ে সেই রাস্তা চলার জন্য ভাড়া দিবে ইন্ডিয়াকে। অর্থাৎ ইন্ডিয়া, ভারত আমাদের এই রাস্তা ব্যবহার করার জন্য তারা শুধুমাত্র ভাড়া দিবে, তারা ভাড়া দিবে, ট্যাক্স দিবে। এর বাইরে তারা অবকাঠামোগত উন্নয়নে কোনো বিনিয়োগ করবে না, বরঞ্চ তারা এই জায়গায় ঋণ দিবে এবং এটা চড়া সুদে ঋণ। এবং এই ঋণের মধ্যে আবার শর্ত দেয়া আছে যে তুমি আমার কাছ থেকে এই রাস্তা বানানোর জন্য, এই করিডোরের জন্য যে অর্থ সহায়তা লাগবে সেটা আমার কাছ থেকে ঋণ নিতে হবে এবং যে অবকাঠামোগত উন্নয়ন এই রাস্তার মধ্যে হবে, এই রাস্তায় যত ব্রিজ কালভার্ট হবে সেইগুলা তুমি আমার দেশের কোম্পানিকে কন্ট্রাক্ট দিতে হবে, ঠিকাদারি প্রতিষ্ঠান আমার দেশে হতে হবে এবং অর্থাৎ ভারতের থেকে রড, বালি, পাথর, সিমেন্ট থেকে যা যা দরকার এভরিথিং 80%, মোর দেন 80% তাদের কাছ থেকে কিনতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ যে সুবিধাটা পাওয়ার কথা, অর্থাৎ একটা আমার দেশের স্বাধীন দেশের মধ্য দিয়ে তোমাকে করিডোর দিচ্ছি, তোমাকে ট্রানজিট দিচ্ছি, বিনিময়ে আমার যে আর্থিক সুবিধা পাওয়ার কথা সেই আর্থিক সুবিধা বাংলাদেশ পাবে না। পঞ্চম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে কারণ তিনি বলছেন ইলিয়াস আলী, যে এই ট্রানজিট সুবিধা বা এই করিডোর সুবিধা যদি বাংলাদেশ ভারতকে দেয় তাইলে বাংলাদেশ পরিণত হবে দক্ষিণ এশিয়ার ব্যাটল ফিল্ডে। কারণ এই 7টা অঙ্গরাজ্য তারা আজ হোক কাল হোক স্বাধীনতার জন্য তারা যখন আন্দোলনে যাবে, তাদেরকে যখন দমন পীড়ন করার জন্য বাংলাদেশের উপর দিয়ে অস্ত্র কিংবা গোলা বারুদ কিংবা সাপোর্ট ইন্ডিয়া সেই জায়গায় দিতে চাবে, তখন স্বভাবতই সেই 7টা স্বাধীনকামী রাষ্ট্র কিংবা 7টার যে কোনো একটা স্বাধীনকামী রাষ্ট্র তারা চাবে যে এই অস্ত্রের যে যোগানটা, এই যে বাড়তি যে সাপোর্টের যোগানটা, এইটার রাস্তাটা বন্ধ করতে, এবং এই রাস্তা বন্ধ করার জন্য তারা বাংলাদেশের উপর আক্রমণ করবে এবং ফলশ্রুতিতে বাংলাদেশ পরিণত হবে দক্ষিণ এশিয়ার ব্যাটল ফিল্ডে। ইলিয়াস আলী গুম হওয়ার অন্যতম কারণ ভারতের ট্রানজিট সুবিধার বিরোধিতা করা। এছাড়াও অন্যতম একটা কারণ 1999 সালে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ, যেটা 2009 সালে ভারত এটা নির্মাণ করে এবং এই টিপাইমুখ বাঁধের প্রস্তাবনার শুরু থেকেই তিনি এই প্রস্তাবের বিরোধী ছিলেন। অর্থাৎ তিনি বলছেন যে এই বাঁধ যদি দেয়া হয়, এই ব্যারেজ যদি দেয়া হয়, তাইলে বাংলাদেশের সিলেট
জেলা এবং তার পার্শ্ববর্তী যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ বিস্তীর্ণ হাওর অঞ্চল আছে, এইগুলা মরুভূমিতে পরিণত হবে আগামী 50 বছরের মধ্যে। অর্থাৎ টিপাইমুখের যে বাঁধটা দেয়া হয়েছে, এটা বাংলাদেশের সুরমা এবং কুশিয়ারা নদীর উজানে বরাক নদীতে দেয়া হয়েছে, এবং বরাক নদীতে এই বাঁধ দেওয়ার ফলে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি প্রবাহটা বিঘ্নিত হবে এবং এই অঞ্চলে কৃষি, যোগাযোগ, খাদ্যাভ্যাস এবং অর্থনীতিতে এটার গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, যা ক্ষতিকর দিকেই যাবে। এবং 2050 সাল নাগাদ বাংলাদেশ এর এই অঞ্চলটা, অর্থাৎ বিস্তীর্ণ যে হাওর অঞ্চলটা, সেটা মরুভূমিতে পরিণত হবে। তাই তিনি এর শুরু থেকে বিরোধী ছিলেন। সারা দেশব্যাপী গণসংযোগ এবং সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে লং মার্চ এবং পুরা দেশের সব জায়গা থেকে বিএনপি এবং সাধারণ মানুষকে একত্রিত করে তিনি জনমত গঠন করে এই টিপাইমুখ বাঁধের বিরোধিতা করেছেন, এবং এই বিরোধিতা করার কারণেও তাকে গুম করা হইতে পারে। সর্বোপরি তিনি ভারতীয় আধিপত্যের বিরোধী ছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরোধী ছিলেন। তিনি ভারতের বিরোধী ছিলেন তার মানে এই না যে ভারতকে তিনি কখনো সহ্যই করেন না। ভারতের যে আগ্রাসন আছে, ভারতীয় যে আধিপত্যবাদ আছে, এই আধিপত্যবাদের তিনি বিরোধী। ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি হবে, অর্থাৎ যে কোনো দেশের সাথেই আমাদের পররাষ্ট্রনীতি হবে বন্ধুত্বের ভিত্তিতে। কোন শত্রু, আমরা কারোর সাথে শত্রুতা করবো না, সবার সাথে আমরা বন্ধুত্ব করব, কিন্তু সেই বন্ধুত্বটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সুষম বন্টনের মাধ্যমে। কোনো জোর জবরদস্তি এর মধ্যে থাকবে না, কোনো পেশি শক্তি এর মধ্যে থাকবে না, দাসত্ব কিংবা প্রভুর শৃঙ্খল থাকবে না। এই জায়গায় বন্ধুত্বের মাধ্যমে হবে। তো আজকের এই এপিসোডে আমরা চেষ্টা করলাম ইলিয়াস আলী গুম হওয়ার কারণ ব্যাখ্যা করতে। আমরা এখনো জানি না ইলিয়াস আলী জীবিত আছেন নাকি মারা গেছেন। ব্যক্তিগতভাবে আমি ইলিয়াস আলীকে নিয়ে এই ভিডিও করার কারণ হলো, ইলিয়াস আলী আমাদের এলাকার, আমাদের জনপ্রতিনিধি ছিলেন। আমাদের শুভকামনা সব সময় থাকবে। আমরা চাই ইলিয়াস আলী ফিরে আসুন, সুস্থভাবে আসুন। এখন আমরা আশা রাখি যে ইলিয়াস আলী ফিরে আসবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা শোনার জন্য। যদি আপনার এই ধরনের আলোচনা আরো শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে রাজনীতি, ইতিহাস এবং সামাজিক শিক্ষামূলক অনেক ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।